রান্নাঘরে রান্না করছিল আর মলি বেডরুমে হাত পায়ে নেল পলিশ লাগাচ্ছে। এমন সময় দরজায় সজোরে আঘাতের শব্দ ভেসে আসলো। দুই বোনই চমকে উঠলো। দুই বোনই মনে মনে ভাবলো, এভাবে দরজায় ধাক্কা দিচ্ছে কে? ময়না না তো। ভাবতে ভাবতে কলি রান্নাঘর থেকে কিছুটা ভয় ভয় বের হতেই দেখলো ময়না ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছে, হয়তো কমেডি মুভি, তাই একা একা হাসছে। কলির মেজাজ খারাপ হয়ে গেল। ধমক দিয়ে বলল, এই ময়না, সমস্যা কি? দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে, তুই শুনতে পাচ্ছিস না? ময়না কিছুটা বিরক্ত হয়ে টিভিটা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে বলল, আপনাদের জ্বালায় একটু শান্তিতে টিভিও দেখতে পারি না। সারাদিন তো খাটাইয়া মারেন, টিভি দেখতে বসলেও কামে কওয়া লাগবো। কাজের লোক বইলা কি আমাগো কোনো সাদাল্লাদ নাই? বলেই হনহন করে সদর দরজার দিকে চলে গেল। কলি আবার রান্নাঘরের দিকে চলে গেল। সদর দরজা খুলতেই দুই ডাকাত হনহন করে বাসার ভেতরে প্রবেশ করে। ময়না কিছু বলার আগে জিল্লু ময়নার মুখ চেপে ধরল। ময়নার ভয়ে চোখ বড় বড় হয়ে গেল। কালাম সদর দরজা বন্ধ করে দিয়ে ময়নার দুপা ধরে তুলে ড্রয়িং রুমের দিকে নিয়ে গেল। ময়না, কে এসেছে? ময়না কোনো জবাব দিচ্ছে না, কারণ ময়নাকে সোফার উপর চেপে ধরেছে জিল্লু ও কালাম। জিল্লু বলল, কালাম, ওকে অজ্ঞান কর, আমি ওই বেডরুম থেকে আসি। কালাম ময়নার মুখে মেডিসিন যুক্ত টিস্যু পেপার চেপে ধরল। ময়না অজ্ঞান হয়ে সোফায় ঢলে পড়ল। কালাম বলল, বেডরুমে যাবি, সোনা গহনা টাকা পয়সা যা পাবি তাড়াতাড়ি ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিয়ে চলে আসবি, কারো কোনো ক্ষতি করবি না। তোর সমস্যা কি? তুই বারবার আমাকে সাবধান করিস, হুকুম দিচ্ছিস। আমি কি চরিত্রহীন? তোর চরিত্র ধুতরা ফুলের মতো পবিত্র, যা শরীরে লাগলেই চুলকায়। এমন কোনো কাজ করবি না যার কারণে পরে ফেসে যেতে হয়। এই বাসায় 3টা মেয়ে মানুষ আছে, কারো শরীরে একটা নখের আঁচড়ও দিবি না। তুই যেন কিছু না করিস। তোর চরিত্র তো ধুতরা ফুলের চেয়েও খারাপ। এদিকে ময়না উবুড় হয়ে পড়ে আছে। কালাম বলল, এখন কিছু বললাম না, তর্ক না করে তাড়াতাড়ি বেডরুমে যা। জিল্লু বসা থেকে দাঁড়িয়ে বেডরুমের দিকে পা বাড়ালো। ময়না, ও ময়না, মশলার বাটাটা কই রেখেছিস? ময়নার কোনো সারা শব্দ নেই। আমার হয়েছে যত জ্বালা। আম্মা কাজের মেয়ে রেখেছে, কিন্তু রান্না করতে পারে না। এখন সবাইকে আমার রান্না করে খাওয়াতে হচ্ছে। কিরে, তোকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? একা একা বকবক করছে কলি আর রান্না করছে। পর্দা সরিয়ে রুমের ভিতর ঢুকতেই মলি জিল্লুকে দেখে চমকে ওঠে। বিছানা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। আমতা আমতা করে বলল, আপনি কে? জিল্লু মলির পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে মনে মনে বলল, এ তো তাজা গোলাপ ফুল, আমার তো গোলাপ ফুলের গন্ধ নিতে হবে। বলেই আস্তে আস্তে বিছানার দিকে পা বাড়ালো। আপনি কে? কেন আমার বেডরুমে প্রবেশ করেছেন? জিল্লু কোমর থেকে বের করে মলের দিকে তাক করতে মলে চমকে উঠলো। ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কি চান? কেন আমাদের বাসায় এসেছেন? জিল্লু হাসতে হাসতে বলল, এসেছিলাম ডাকাতি করতে, কিন্তু তোমাকে দেখে তো আমার মনটাই ডাকাতি হয়ে গেছে। তুমি তো সদ্য ফোটা তাজা গোলাপ ফুল, সেই ফুলের গন্ধ নিতে মনটা আনচান আনচান করছে। মলি এবার কাদো কাদো গলায় বলল, প্লিজ, আপনি আমার সর্বনাশ করবেন না। যান, ভেতরে 2 লক্ষ টাকা আছে, আমার গহনা, আপুর গহনা আছে, আপনি সব নিয়ে যান, কিন্তু আমার কোনো ক্ষতি করবেন না। জিল্লু মলের কথা শুনে মুচকি মুচকি হাসতে লাগলো। ওদিকে অনেক সময় ডাকাতি করার পরও ময়নার কোনো সারা শব্দ না পেয়ে কলি রান্নাঘর থেকে বের হয়ে আসলো। ড্রয়িং রুমের পর্দা ফাঁকা করে উকি মারতেই কলির চোখ যেন কপালে উঠলো। দেখতে পেল ময়না অজ্ঞান হয়ে সোফার উপরে পড়ে আছে। ওর পাশের সোফায় বসে আছে ভয়ঙ্কর চেহারার একজন অপরিচিত লোক। কলি পর্দার আড়ালে চলে গেল। কি করবে ভাবতে ভাবতে দৌড়ে আবার রান্নাঘরের দিকে চলে গেল। আহা, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু তোমাকে একটু আদর করব, ভালোবাসা দিয়ে ভালোবাসা নেব। আপনি আমার কাছে আসবেন না, আমি কিন্তু চিৎকার দিব। তুমি চিৎকার দিলে পিস্তলের বুলেট তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। তাই আপোষে আমার কথা শোনো, চলো বিছানায় চলো, তোমাকে একটু আদর করি। বলেই হাসতে হাসতে মলের দিকে হাত বাড়ালো। মলি মনে মনে চিন্তা করলো, আমার ইজ্জত বাঁচাতে হলে আমাকে অবশ্যই একটা কিছু করতে হবে। যেভাবেই হোক এই ডাকাতকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। কি করব কলি ভাবছে আর ভয় ঘামছে। মোবাইলটা বেডরুমে, মোবাইল থাকলেও পুলিশকে কল করা যেত। ভাবতে ভাবতে একটা আইডিয়া মাথায় আসলো। যেই ভাবা সেই কাজ। নিচের ঝুড়ি থেকে কয়টা আলু হাতে নিল। তারপর রান্নাঘরের জানালা দিয়ে একটা আলু নিচে ছুঁড়ে মারতে লাগলো। কারণ রান্নাঘর বরাবর নিচে মেইন দরজা রাস্তা দিয়ে তো অনেক লোকজন চলাফেরা করে। আলু যদি কারো গায়ের উপরে পড়ে, সে নিশ্চয়ই রাগ করে কলিদের ফ্ল্যাটে আসবে। তখন হয়তো লোক জানাজানি হলে এই ডাকাতের হাত থেকে বাঁচা যাবে। কলি একটার পর একটা আলু জানালা দিয়ে ছুঁড়ে মারতে লাগলো। প্লিজ শুনুন, জোর করে তো কিছু হয় না। আপনার মন যখন চাইছে আপনি ফুলের ঘ্রাণ নিবেন। এখন আমি আপনাকে বাধা দিব না, কিন্তু তার আগে একটু আমাকে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে দিন। প্রচন্ড চাপ পেয়েছে। জিল্লু বলল, ঠিক আছে, যাও ওয়াশরুমে। মিলি দৌড়ে ওয়াশরুমের দিকে চলে গেল। কি ব্যাপার, জিল্লু এখনো বের হচ্ছে না কেন? শালা মেয়ে মানুষ দেখলেই মাথা ঠিক রাখতে পারে না। ময়না এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। কালাম অনেকটা টেনশনে পড়ে গেল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রিয়াজ। হঠাৎ উপর থেকে একটা আলু রিয়াজের মাথার উপরে এসে পড়ল। রিয়াজ চমকে উঠল। উপরের দিকে তাকিয়ে দেখলো বিল্ডিং এর একটা জানালা দিয়ে আলু পড়ছে। রিয়াজের মাথা গরম হয়ে গেল, কারণ উপর থেকে আলুটা রিয়াজের মাথার উপরে পড়ার কারণে রিয়াজ ব্যথা পেয়েছে। রাস্তার উপর থেকে আলুটা কুড়িয়ে হাতে নিয়ে রাগ করে মলিদের বিল্ডিং এর ভেতরে ঢুকলো। রান্নাঘরে দাঁড়িয়ে কলি আল্লাহ আল্লাহ করছে আর ভয় তার সারা শরীর থরথর করে কাঁপছে। জিল্লু ওয়াশরুমের সামনে এসে কয়েকবার এই মেয়ে বলে ডাক দিতে লাগলো, কিন্তু ওয়াশরুমের ভেতরে কোনো সারা শব্দ নেই। ময়নার জ্ঞান ফিরল।
ফেললো, জিল্লু ফিরছে না। অনেক সময় হয়ে যাওয়ার কারণে কালাম বিরক্ত হয়ে দাঁড়িয়ে ময়নাকে বলল, চুপচাপ এখানে শুয়ে থাকবি, আমি দেখে আসি জিল্লু কি করছে। যদি চেঁচামেচি করার চেষ্টা করিস তাহলে কপালে কিন্তু মরণ আছে। বলেই কালাম বেডরুমের দিকে পা বাড়ালো। অনেকবার ডাকাডাকি ধাক্কা দেওয়ার পরও ওয়াশরুমের ভেতর থেকে কোনো সারা শব্দ পাচ্ছে না জিল্লু। হঠাৎ তার শরীরে প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে। জিল্লু চমকে উঠল, কারণ ওয়াশরুম বন্ধ। তাহলে বাতাসটা কোন দিক থেকে আসছে? ভয়ে চতুর্দিকে তাকালো, কিন্তু কোথাও বাতাস নেই। মনে হচ্ছে ওয়াশরুমের ভেতর থেকে বাতাসটা আসছে, প্রচন্ড গরম বাতাস। জিল্লুর মুখমণ্ডল যেন পুড়ে যাচ্ছে। জিল্লু প্রচন্ড ভয় পেয়ে গেল। হঠাৎ বাতাসের পরিমাণ বেড়ে গেল। বাতাস যেন জিল্লুকে উড়িয়ে নিয়ে রুমের ভেতর দেওয়ালের উপর ফেলে দিল। জিল্লু চিৎকার দিয়ে উঠল। চিৎকার শুনে কলি রান্নাঘরে দাঁড়িয়ে থাকা অবস্থায় চমকে উঠল। কালাম বেডরুমে ঢোকার আগে চমকে উঠল। জিল্লু ফ্লোরে পড়ে ছটফট ছটফট করতে লাগলো। এমন সময় কালাম বেডরুমের ভেতরে প্রবেশ করতেই জিল্লুর এমন অবস্থা দেখে কালামও চমকে উঠল। তাড়াহুড়ো করে জিল্লুকে ধরলো, জানতে চাইলো, কি হয়েছে, তুই এমন করছিস কেন? জিল্লু কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ছটফট ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কালাম আবারও চমকে উঠল। জিল্লু জিল্লু বলে ডাক দিল, কিন্তু জিল্লু মারা গেছে। জিল্লুর কোনো সারা শব্দ নেই। কালাম চমকে উঠে দাঁড়িয়ে গেল, রুমের চতুর্দিকে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। তাহলে জিল্লু কিভাবে এসে দেওয়ালের উপর ধাক্কা খেলো? কিভাবে জিল্লু মারা গেল? কালামের মাথায় কিছুই ধরছে না। রিয়াজ সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দেখলো দারোয়ান ফাহিমের হাত পা মুখ বাঁধা অবস্থায় সিঁড়ির উপর পড়ে আছে। রিয়াজ চমকে উঠল, দৌড়ে এসে ফাহিমকে ধরে তুললো। মুখ থেকে কস্টেপ খুলে ফেলতেই ফাহিম কান্না করতে করতে বলল, ভাই, এই বাড়িতে দুজন ডাকাত ঢুকেছে। আমাদের মালিকের স্ত্রী এ বাড়িতে নেই, তাদের দুটো মেয়ে শুধু বাসার মধ্যে আছে, আপনি তাদের বাঁচান। রিয়াজ কান্না দেখে টেনশনে পড়ে গেল। কি করবে ভাবতে ভাবতে পকেট থেকে মোবাইল বের করে পুলিশকে কল দিল। এদিকে কলি আস্তে আস্তে রান্নাঘর থেকে বের হয়ে এসে ড্রয়িং রুমে উকি মারতেই দেখলো অস্ত্রধারী লোকটা এখানে নেই। ময়না সোফার উপর ছটফট করছে। কলি কোনো কিছু না ভেবে দৌড়ে ময়নার কাছে আসলো। ময়নার মুখ থেকে কস্টেপ খুলে ফেললো। ময়না কান্না করছে। তারপর হাত ও পায়ের বাঁধন খুলে ফেললো। ময়নার কাছে জানতে চাইলো, ওই লোকটা কোথায়? ময়না বলল, ছোট আপুর রুমের দিকে গেছে। কলি আবারও ভয় পেয়ে গেল। কালাম ভাবতে ভাবতে কোনো কুলকিনারা পাচ্ছে না, কারণ খালি রুমের ভেতরে জিল্লু কিভাবে মারা গেল। ভাবতে ভাবতে রুম থেকে বের হতেই কালাম অনুভব করলো তার পিঠে কে যেন একটা সজোরে লাথি মেরেছে। কালাম ছিটকে গিয়ে মেইন দরজার সামনে পড়লো। প্রচন্ড ব্যথা পেয়ে দরজার সামনে ছটফট করতে লাগলো। চিৎকার দিয়ে বাঁচাও বাঁচাও বলে ডাক দিতে লাগলো। কলিও ময়না দৌড়ে এসে গলাকাটা মুরগির মতো কালামের ছটফটানি দেখে চমকে উঠলো। এ যেন গলাকাটা মুরগির মতো ছটফট করছে কালাম। ময়না ভয় পেয়ে কলিকে জড়িয়ে ধরলো। দুজনার মধ্যে ভয় ও আতঙ্ক কাজ করছে। এমন সময় দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করলো দারোয়ান ফাহিম ও রিয়াজ। তাদের সামনেই কালাম ছটফট করতে করতে নিস্তেজ হয়ে গেল। সবাই বুঝতে পারলো কালাম আর নেই। ফাহিম কলিকে বলল, আপা, আপনাদের কোনো সর্বনাশ হয়নি তো? রিয়াজ বলল, এই লোককে, তাকে কে মেরেছে? কলি বলল, আমি জানি না ওনাকে কে মেরেছে, কেন উনি এভাবে ছটফট করতে করতে মারা গেল। মলি দৌড়ে রুম থেকে বের হয়ে এসে কান্না করতে করতে কলিকে জড়িয়ে ধরে বলল, আপা, আমার রুমে যে ডাকাতটা ঢুকেছিল সে ডাকাতটাও মারা গেছে। মলির কথা শুনে সবাই চমকে উঠলো। এমন সময় কলিং বেল বেজে উঠলো। ফাহিম দরজার হোল দিয়ে বাহিরে তাকিয়ে দেখলো বাহিরে দাঁড়িয়ে আছে পুলিশ। ফাহিম ভয়ে কাপা কাপা গলায় বলল, আপা, বাহিরে পুলিশ। রিয়াজ বলল, আমি কোন সমস্যার মধ্যে পড়লাম? উপর থেকে আলু পড়লো বলেই রাগ করে উপরে এসেছিলাম, কিন্তু এসে আমি এটা কি দেখলাম, বাড়িতে দুজন ডাকাত মার্ডার হয়ে গেছে। আপনারা কি ওদের মেরেছেন? কলি বলল, বিশ্বাস করুন, আমরা ওদের মার্ডার করিনি। তাহলে এই লোক দুটো কিভাবে মারা গেল? এখন পুলিশকে কি বলবেন? আবারও কলিং বেল বেজে উঠলো। সবাই ভয়ে আতঙ্কে চমকে উঠলো। প্রিয় ভিউয়ার্স, এখন কি হবে? কলি, মলি, ফাহিম ও রিয়াজ এখন কি করবে? জিল্লু ও কালামকে কে মেরে ফেললো? সবার মনে এই একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সবাই ভয়ে আতঙ্কে একজন আরেকজনের সাথে কানাকানি শুরু করেছে, কারণ বাহিরে পুলিশ। পুলিশের হাত থেকে তারা কি রক্ষা পেতে পারবে, নাকি জিল্লু ও কালাম হত্যার দায় তারা ফেসে যাবে? জানতে চাইলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন।